আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান। প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৈয়দ আহমেদ কলেজ, সুকানপুকুর, গাবতলী, বগুড়া। মোবাইল নম্বর 01712530486। আজকে আমি আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির ইউনিট 3 থেকে কমিউনিকেশন সিস্টেম। এখন এই কমিউনিকেশন সিস্টেম এই বিষয়ে আমরা যে বিষয়গুলো দেখব, অর্থাৎ এর যে ইতিহাস সেটি আমরা দেখব। তথ্য আদান প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বলে। প্রাচীনকাল থেকে মানুষ একজন আরেকজনের সাথে ভাবনা, ধারণা, প্রয়োজন ইত্যাদি আদান প্রদানের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করে আসছে। দূরবর্তী অবস্থানের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করা যায়, কিভাবে দ্রুত ও নির্ভুল তথ্য আদান প্রদান করা যায়, এ সকল বিষয় গবেষণার ফলে উদ্ভাবন হয়েছে কমিউনিকেশন সিস্টেম। সভ্যতার অগ্রগতির সাথে সাথে কমিউনিকেশন সিস্টেমের পরিবর্তন হয়েছে। মুহূর্তের মধ্যে আমরা অনেক কিছু, যেমন ছবি, কথা, মেসেজ আদান প্রদান করতে পারি। ইলেকট্রনিক কমিউনিকেশনের উদ্ভাবন মানুষের কমিউনিকেশনকে করেছে অনেক উন্নত। রেডিও, টেলিভিশন, ফ্যাক্স, স্যাটেলাইট ইত্যাদি ব্যবহার কমিউনিকেশন সিস্টেমের উৎকর্ষতাকে বাড়িয়েছে বহুগুণ। তারযুক্ত ও তারহীন মাধ্যমে অতি দ্রুত ডাটা আদান প্রদান করা যায়। তো এই ইউনিটে আপনারা কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে অনেক বিষয় জানতে পারবেন। ডাটা ট্রান্সমিশনের বিভিন্ন পদ্ধতি, মেথড ও কিভাবে কাজ করে সেগুলো বর্ণনা করতে পারবেন। আধুনিক কমিউনিকেশন সিস্টেমের বিভিন্ন মাধ্যম, ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি যেমন ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাহলে কমিউনিকেশন সিস্টেমের ধারণা ও বিভিন্ন ধরনের কমিউনিকেশন আমরা এখন আলোচনা করব। এই পাঠ শেষে আপনি কমিউনিকেশন সিস্টেমের সংজ্ঞা, কমিউনিকেশন সিস্টেম সম্পর্কে সার্বিক ধারণা, বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেমের বর্ণনা, ডাটা কমিউনিকেশন সম্পর্কে ধারণা, ডাটা কমিউনিকেশনের উপাদানগুলোর ব্যাখ্যা, ব্যান্ডউইথ এবং এর শ্রেণীবিন্যাস, ডাটা ট্রান্সমিশনের মেথড, বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন মেথডের তুলনা, ডাটা ট্রান্সমিশন মোড, বিভিন্ন প্রকার ডাটা ট্রান্সমিশন মোডের বর্ণনা ও তুলনা, ডাটা কমিউনিকেশনের মাধ্যম কি,
তারযুক্ত ও তারহীন মাধ্যম সম্পর্কে ব্যাখ্যা, টুইস্টেড পেয়ার কি, টুইস্টেড পেয়ার কেবল এর প্রকারভেদ, কোএক্সিয়াল কেবল, কোএক্সিয়াল কেবলের প্রকারভেদ, ফাইবার অপটিক কেবল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভের ধরনসমূহ ব্যাখ্যা করতে পারবেন। তাহলে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো শুরু করা যাক। ডাটা কমিউনিকেশন বা কমিউনিকেশন কি? কমিউনিকেশন বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কমিউনিকেশন সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিকেশন সিস্টেম ফলে এই কমিউনিকেশন সিস্টেমের ফলে গোটা বিশ্ব আজ মানুষের হাতের মুঠোয় পৌঁছে গেছে। মানুষ আজ নিজের অবস্থান থেকে কমিউনিকেশন সিস্টেমের ফলে প্রতি মুহূর্তে পৃথিবীর সকল স্থানে তথ্য আদান প্রদান করতে পারছে। বর্তমান কমিউনিকেশন সিস্টেমের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ইন্টারনেট। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে একাধারে যেমন ব্যয় হ্রাস করা সম্ভব হয়েছে, তেমনি কার্য সম্পাদনের গতিও ব্যাপকভাবে বৃদ্ধি করা সম্ভব হয়েছে। কমিউনিকেশনের সংজ্ঞায় আমরা এভাবে বলতে পারি, দুইটি পক্ষের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। কমিউনিকেশন সিস্টেমে তথ্য আদান প্রদানের জন্য নিচের কাজগুলো আমরা করব। তথ্য আদান প্রদান ব্যবস্থাপনা করা, তথ্যের উৎস ও গন্তব্য নির্ধারণ করা, ডাটার নিরাপত্তা প্রদান, হারানো তথ্য পুনরুদ্ধার, সম্পূর্ণ সিস্টেমের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবস্থাপনা করা। তাহলে কমিউনিকেশন সিস্টেমে তথ্য আদান প্রদানের জন্য আমাদেরকে নিচের কাজগুলো অবশ্যই করতে হবে। এখন আসি আমরা বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম। পৃথিবীতে অনেক ধরনের কমিউনিকেশন সিস্টেম রয়েছে, যেমন বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম, শরীরের বিভিন্ন অংশের মধ্যেকার যোগাযোগ ব্যবস্থাকে বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম বলে। যেমন মস্তিষ্ক, ষড়যন্ত্র, কান, হাত ইত্যাদি অঙ্গের মধ্যে যোগাযোগ করা হয়, এটিকে বলা হয় বায়োলজিক্যাল কমিউনিকেশন সিস্টেম। এরপরে আসে গ্রাফিক্যাল কমিউনিকেশন সিস্টেম। গ্রাফিক কমিউনিকেশন সিস্টেম সকল ধরনের যোগাযোগ ও ছবি ও চিহ্নের মাধ্যমে ভিজুয়ালি প্রেরণ ও গ্রহণ করা হয়। অর্থাৎ গ্রাফিক কমিউনিকেশন সিস্টেমে ছবি এবং চিহ্নের মধ্যে ভিজুয়ালি প্রেরণ ও গ্রহণ করা হয়। টেলিকমিউনিকেশন, দূরবর্তী স্থানের যোগাযোগ ব্যবস্থা। দূরবর্তী যোগাযোগের জন্য টেলিফোন ব্যবহার করার মাধ্যমে যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় তাকে টেলিকমিউনিকেশন বলে। যেমন মোবাইল ফোনে দুইজনের মধ্যে কথোপকথন। ইলেকট্রনিক কমিউনিকেশন, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যে যোগাযোগ প্রতিষ্ঠা করা হয় বা যে যোগাযোগ গড়ে ওঠে তাকে ইলেকট্রনিক কমিউনিকেশন বলে। ইলেকট্রনিক কমিউনিকেশনের জন্য
অনেক মিডিয়া ব্যবহার করা হয়, যেমন রেডিও, টেলিভিশন, ফাইবার অপটিক কেবল, ফ্যাক্স, স্যাটেলাইট ইত্যাদি। আসি ডাটা কমিউনিকেশনের ধারণা। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইস ডাটার আদান প্রদান বা তথ্য বিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়। 1960 সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়। কত সালে? 1960 সালে একটি কেন্দ্রীয় কম্পিউটার এবং দূরবর্তী কোনো শাখার সাথে ডাটা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে টার্মিনালের পরিবর্তে কম্পিউটার ব্যবহার করার মাধ্যমে শুরু হয় ডাটা স্থানান্তরের প্রচলন। ডাটা কমিউনিকেশনের উপাদান, অর্থাৎ ডাটা কমিউনিকেশন করতে কি কি উপাদান বা কি কি জিনিসপত্র আমাদের লাগবে। ডাটা কমিউনিকেশনের বা ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত 6টি উপাদান থাকে। ডাটা বা তথ্য, যেটিকে আমরা বলি ইনফরমেশন, ডাটার উৎস সোর্স, প্রেরক সেন্ডার, মাধ্যম মিডিয়াম, প্রাপক রিসিভার ও গন্তব্য ডেস্টিনেশন। এই 6টি উপাদান ডাটা কমিউনিকেশনের থাকবে। আমরা বিষয়গুলো আলোচনা করব। ডাটা কমিউনিকেশনের প্রথম উপাদান হচ্ছে ডাটা বা তথ্য। এই কমিউনিকেশনের জন্য ডাটা হতে পারে শব্দ, অক্ষর, সংখ্যা, ছবি ইত্যাদি, অর্থাৎ যে কোনো বিষয়বস্তুই ব্যক্তিগত ডাটা হতে পারে। ডাটার উৎস, যে ডিভাইস থেকে ডাটা সংগ্রহ করা হয় তাকে ডাটার উৎস বলে। উৎস ডাটা বা তথ্য তৈরি উৎস ডাটা বা তথ্য তৈরি করে। ডাটা উৎসের উদাহরণ হলো কম্পিউটার বা টেলিফোন। তাহলে আমরা বলতে চাচ্ছি যে ডিভাইস থেকে ডাটা সংগ্রহ করা হয় তাকে উৎস বলা। উৎস ডাটা বা তথ্য তৈরি করে। ডাটার উৎসের উদাহরণ হলো কম্পিউটার, টেলিফোন। প্রেরক উৎস হতে ডাটা নিয়ে কমিউনিকেশনের বাহককে বা মাধ্যমকে পাঠায়, অর্থাৎ তার বা মাধ্যম বা পিয়ন বা যে কোনো বিষয়বস্তু যারা ডাটা আদান প্রদান করে তাদের কাছে পাঠায়। তাহলে প্রেরক উৎস হতে ডাটা নিয়ে কমিউনিকেশনের বাহককে বা মাধ্যমকে পাঠায়। প্রেরক নির্দিষ্ট একটি যন্ত্র ব্যবহার করে ডাটাকে ট্রান্সফর্ম এবং এনকোড করে প্রেরণ উপযোগী সিগন্যাল তৈরি করে, যেমন মডেম। মাধ্যম, যার মাধ্যমে ডাটা সমূহ এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে ডাটা প্রবাহের বাহক বা মাধ্যম বলা হয়, যেমন কেবল, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, অপটিক্যাল ফাইবার, টেলিফোন লাইন, মডেম ইত্যাদি। প্রাপক, যে ডিভাইস ডাটা কমিউনিকেশনের মাধ্যম থেকে ডাটা গ্রহণ করে তাকে প্রাপক বলে, অর্থাৎ মাধ্যম যাকে ডাটাটি দেয় সেইটাকে বলা হয়, সেই বস্তুকে বলা হয় প্রাপক। গন্তব্য, উপাত্তের উৎস বা প্রেরক ডাটা কমিউনিকেশন মাধ্যম ব্যবহার করে যার নিকট বা যে ডিভাইস ডাটা গ্রহণ করে তাকে উপাত্তের গন্তব্য হিসেবে চিহ্নিত করা হয়, যেমন কম্পিউটার বা সার্ভার। অর্থাৎ স্থায়ীভাবে প্রাপক স্থায়ীভাবে যে স্থানে ডাটাগুলো রাখে সেই ডাটাকে বলা হচ্ছে গন্তব্য বা কি
সেই ডাটাকে বলা হচ্ছে, সেই স্থানকে বলা হচ্ছে গন্তব্য। যেমন কম্পিউটার সার্ভার। এবারে আসি আমরা ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ এক স্থান হতে অন্য স্থানে অথবা এক কম্পিউটার হতে অন্য কম্পিউটারে ডাটা স্থানান্তরের হারকে ডাটা ট্রান্সমিশন স্পিড বলে। এই ডাটা ট্রান্সমিশন স্পিডকে অনেক সময় ব্যান্ডউইথও বলা হয়। এই ব্যান্ডউইথ সাধারণত বিট পার সেকেন্ড বা সংক্ষেপে বিপিএস এ হিসাব করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডাটা বা যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বা ব্যান্ডউইথ বলে। এই ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে ব্যান্ডউইথকে 3 ভাগে ভাগ করা যায়। এক, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড ও ব্রডব্যান্ড। তাহলে ডাটা ট্রান্সফার গতির উপর ভিত্তি করে এটিকে কত ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত 45 থেকে 300 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এ ডাটা স্থানান্তরের গতিকে ন্যারো ব্যান্ড বা সাব ভয়েস ব্যান্ড বলে। ধীর গতির ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ড ব্যবহার করা হয়। যেমন টেলিগ্রাফিতে উক্ত ব্যান্ডকে অর্থাৎ ন্যারো ব্যান্ডকে, টেলিফোন বা টেলিগ্রাফিতে ন্যারো ব্যান্ডকে ব্যবহার করা ভয়েস ব্যান্ড। এই ব্যান্ডের ডাটা গতি বা ডাটা স্থানান্তরের গতি 9600 বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটি সাধারণত টেলিফোনে বেশি ব্যবহার করা হয়। তবে কম্পিউটার ডাটা কমিউনিকেশনে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে কিংবা কার্ড রিডার থেকে কম্পিউটারে ডাটা স্থানান্তরের ক্ষেত্রে এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড উচ্চ গতি সম্পন্ন ডাটা স্থানান্তরের ব্যান্ডউইথ, যার গতি কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড হতে এমবিপিএস হতে অত্যন্ত উচ্চ গতি পর্যন্ত হয়ে থাকে। সাধারণত কোঅ্যাক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবারে ডাটা স্থানান্তরে ব্রডব্যান্ড ডাটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। এছাড়া স্যাটেলাইট কমিউনিকেশন এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনেও এই ব্যান্ড ব্যবহার করা হয়। ব্রডব্যান্ড মূলত বর্তমানে অত্যাধুনিক একটি পদ্ধতি। এখানে বলা হচ্ছে 1 মেগাবিট পার সেকেন্ড থেকে অত্যাধুনিক যে ডাটার স্থানান্তরের গতি তার সবকিছু ব্রডব্যান্ডে আছে। ডাটা ট্রান্সমিশন মেথড অর্থাৎ ডাটা ট্রান্সমিশন পদ্ধতি। প্রেরক কম্পিউটার থেকে গ্রাহক কম্পিউটারে লাইন ইন্টারফেসের উপর ভিত্তি করে সিরিয়াল অথবা প্যারালাল এই দুই পদ্ধতিতে ডাটা ট্রান্সমিশন হয়। এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডাটা ট্রান্সমিশন হওয়ার সময় অবশ্যই দুই কম্পিউটারের মধ্যে এমন একটি সমঝোতা থাকা দরকার যাতে সিগন্যাল বিটের শুরু ও শেষ বুঝতে পারে। বিটের শুরু ও শেষ বুঝতে না পারলে গ্রহণকারী কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডাটা পুনরুদ্ধার করতে পারে না। এই সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। অর্থাৎ যতগুলো ডিভাইস আছে এই ডিভাইসগুলোর মধ্যে ডাটা পাঠানোর জন্য বা সিগন্যাল পাঠানোর জন্য বিভিন্ন বিটের মধ্যে একটি সমন্বয় করা হয়। এই যে সমন্বয় বিটটিকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে
ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশন। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এ পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে একটি একটি করে ক্যারেক্টার পাঠানো হয়। এ ধরনের ট্রান্সমিশনে যে কোনো সময় ডাটা প্রেরণ ও গ্রহণ সম্ভব। এক্ষেত্রে প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট ও একটি স্টপ বিট পাঠানো হয়। প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানের সময়ের ব্যবধান সমান হয় না, অর্থাৎ একটি ডাটা পাঠানোর পরে পরবর্তী ডাটাটি কতক্ষণ পরে পাঠানো হবে এর কোনো নির্দিষ্ট সময় থাকে না। সিনক্রোনাস ট্রান্সমিশন এ পদ্ধতিতে প্রথমে ডাটাকে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে অনেকগুলো ব্লক বা গ্রুপ করে পাঠানো হয়। প্রেরক হতে গ্রাহককে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডাটা পাঠানো হয়। সাধারণত একটি ব্লকে 80 থেকে 132টি বর্ণ থাকে। প্রতিটি ব্লকের মাঝখানে সময় বিরতি সমান হয়ে থাকে এবং প্রতি ব্লক ডাটার শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেলার ইনফরমেশন পাঠানো হয়। অর্থাৎ এখানে যে কথাটি বোঝানো হচ্ছে যে ডাটাগুলো একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ হবে, সেখানে ব্লক তৈরি করবে, তারপরে একটি করে ব্লক এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর হবে। ফলে দুটি ব্লকের মাঝখানে যে সময় বিরতি থাকবে সেটি সমান হবে, আর প্রতিটি ব্লকের শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেলার ইনফরমেশন পাঠানো হয়। ডাটা ট্রান্সমিশন মোড। তাহলে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড জানলাম, এখন আসবো ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা কমিউনিকেশন ব্যবস্থার উৎস থেকে গন্তব্যে ডাটা পাঠানো হয়। উৎস থেকে গন্তব্যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককে বলা হয় ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা প্রবাহের দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা যায়: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোড। এই 3টি মোড আমরা জানবো। যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা প্রবাহের দিককেই বলা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড। 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স। এক্ষেত্রে গ্রাহক যন্ত্র কখনোই প্রেরক যন্ত্রটিতে ডাটা পাঠাতে পারে না। আমরা একটি চিত্র দেখব। এই চিত্রে কেবল এ হতে বি এর দিকে ডাটা প্রেরণ করা যাবে, কিন্তু বি হতে এর দিকে কখনোই ডাটা প্রেরণ করা সম্ভব নয়। যেরকম রেডিও, টিভি। অর্থাৎ রেডিও শুধু আমাদেরকে শোনাবে, কিন্তু আমরা কোনো কথা রেডিওকে শোনাতে পারবো না। একই অবস্থায় টিভিতেও তাই। এরপরে হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোনো প্রান্তে ডাটা গ্রহণ বা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না। অর্থাৎ ডাটা উভয় দিকেই যাবে, কিন্তু একই সময়ে নয়। এখানে একটি চিত্র দ্বারা দেখানো হচ্ছে এ বি কে ডাটা পাঠাতে পারবে, বিও এ কে ডাটা পাঠাতে পারবে। চিত্রে হাফ ডুপ্লেক্স ব্যবস্থায়
এ যখন ডাটা প্রেরণ করবে, বি তখন ডাটা গ্রহণ করতে পারে কিন্তু প্রেরণ করতে পারবে না। এ এর প্রেরণ প্রক্রিয়া সম্পন্ন হলে বি ডাটা প্রেরণ করতে পারে। অনুরূপভাবে বি এর প্রেরণ প্রক্রিয়া চলাকালে এ শুধু ডাটা গ্রহণ করতে পারবে, যেমন ওয়াকি টকি, অর্থাৎ ডাটা উভয় দিকেই যাবে কিন্তু একই সময়ে নয়। এ যখন ডাটা পাঠাবে বির কাছে, বি শুধু গ্রহণ করবে, এর পাঠানো শেষ হবে, তারপরে বি এ কে ডাটা পাঠাতে পারবে। এভাবে উভয়ের মধ্যে ডাটা আদান প্রদান হবে। ফুল ডুপ্লেক্স, এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্রেরণের ব্যবস্থা থাকে, অর্থাৎ যখন যে মোডে একই সময়ে উভয় দিকে ডাটা যাতায়াত করতে পারে সেটিকে বলা হয় ফুল ডুপ্লেক্স। যে কোনো প্রান্ত প্রয়োজনীয় ডাটা প্রেরণ করার সময়, ডাটা গ্রহণ অথবা ডাটা গ্রহণের সময় প্রেরণ করতে পারে। এটি হলো ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে এ যখন বি এর দিকে ডাটা প্রেরণ করবে, বিও তখন এর দিকে ডাটা প্রেরণ করতে পারবে। উদাহরণ টেলিফোন, মোবাইল। ডাটা কমিউনিকেশন ব্যবস্থায় প্রেরক থেকে প্রাপকের কাছে ডাটা পাঠানো, প্রাপকের সংখ্যা ও ডাটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোডকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো ইউনিকাস্ট, ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট। ইউনিকাস্ট এ পদ্ধতিতে একটি প্রেরক থেকে শুধুমাত্র একটি প্রাপকই ডাটা গ্রহণ করতে পারে। অনেক প্রাপক একসাথে ডাটা গ্রহণ করতে পারে না, অর্থাৎ একজন ডাটা পাঠাবে, একজনই ডাটা গ্রহণ করবে, এটিকে বলা হবে ইউনিকাস্ট। এই জন্য সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোডও বলা হয়। ব্রডকাস্ট, ব্রডকাস্ট মোডে কোনো একটি যন্ত্র থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল যন্ত্র গ্রহণ করতে পারে, অর্থাৎ একটা ডিভাইস থেকে ডাটা প্রেরণ করা হবে, এই ডিভাইসের অধীনে যারা আছে সবাই সমানভাবে উপভোগ করবে, তাহলে সেটিকে বলা হবে ব্রডকাস্ট। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো মুভি সম্প্রচার করলে তা সকলেই গ্রহণ করে উপভোগ করতে পারে। মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট মোড ব্রডকাস্ট মোডের মতোই, তবে পার্থক্য হলো মাল্টিকাস্ট মোডে নেটওয়ার্কের একটি নোড থেকে ডাটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনস্থ সকল নোডই গ্রহণ করতে পারে না, শুধুমাত্র একটি নির্দিষ্ট গ্রুপের সদস্যরা এটি গ্রহণ করতে পারে। যেরকম ভিডিও কনফারেন্সিং এর ক্ষেত্রে শুধুমাত্র যাদের অনুমতি থাকবে তারাই অংশগ্রহণ করতে পারবে। ডাটা কমিউনিকেশনের মাধ্যম কম্পিউটার এবং অন্যান্য আইসিটি ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হয়, অর্থাৎ সিগন্যাল ডাটাকে উপস্থাপন করে। এই সিগন্যালকে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠানোর জন্য ট্রান্সমিশন মিডিয়া দরকার হয়। প্রেরক এবং দূরবর্তী প্রাপকের মধ্যে ডাটা আদান প্রদানের জন্য প্রয়োজন উভয় প্রান্তের মধ্যে সংযোগ। এই সংযোগ ব্যবস্থাকে বলা হয় মাধ্যম। অন্য কথায়, যে মাধ্যমে কোনো একটি নেটওয়ার্কের সকল ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে ডাটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম বলে। ট্রান্সমিশন মিডিয়া দুই ধরনের, তার মাধ্যম
ও তারবিহীন মাধ্যম। তার মাধ্যমটি কি? ডাটা কমিউনিকেশনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো তার মাধ্যম। ধাতব পদার্থ দিয়ে তৈরি এই মাধ্যম ডাটাকে গাইড করে প্রেরক যন্ত্র থেকে গ্রাহক যন্ত্রে নিয়ে যায় বলে এ মাধ্যমকে গাইডেড মাধ্যম বলা হয়। তার মাধ্যম মিডিয়াকে 3 ভাগে ভাগ করা যায়: টুইস্টেড এয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবল। তারহীন মাধ্যম। ওয়্যারলেস কথাটির অর্থ তারবিহীন বা তারহীন। তারবিহীন যোগাযোগ বা ওয়্যারলেস কমিউনিকেশন হলো এমন ধরনের যোগাযোগ যেখানে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। ওয়্যারলেস কমিউনিকেশনে সাধারণত রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশনের মিডিয়াকে 3 ভাগে ভাগ করা যায়: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। তাহলে তার মাধ্যম 3 প্রকার। একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল। তারহীন মাধ্যম আমরা 3টি বিষয় জানবো: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড। তার মাধ্যম। ডাটা কমিউনিকেশনে কেবল বা তার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তার মাধ্যমকে গাইডেড মিডিয়াও বলা হয়। ডাটা কমিউনিকেশনে 3 ধরনের কেবল ব্যবহৃত হয়: টুইস্টেড পেয়ার কেবল, কোঅ্যাক্সিয়াল কেবল এবং ফাইবার অপটিক কেবল। টুইস্টেড পেয়ার কেবল দুটি পরিবাহী তামার তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার তৈরি করা হয়। পেঁচানো পরিবাহী তার দুটিকে পৃথক রাখার জন্য অপরিবাহী পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের কেবলে সাধারণত 4 জোড়া তার ব্যবহৃত হয়। প্রতিটি জোড়া তারের মধ্যে একটি কমন রঙের তার থাকে, অপর তারগুলো হয় ভিন্ন রঙের। তারসমূহ সংযোজনের সময় 1, 2, 3, 4, 5, 6, 7, 8 নম্বরের ভিত্তিতে সংযোগ দিতে হয়। জোড়ার তার দুটির এক একটির পুরুত্ব হয় 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার। তাহলে দুটি পরিবাহী তামার তারকে সুষমভাবে পেঁচিয়ে যে কেবলটি তৈরি করা হয় তাকে বলা হয় টুইস্টেড পেয়ার কেবল। এখানে মোট 4 জোড়া তার থাকে। তারগুলো 1 থেকে 8 পর্যন্ত সিরিয়াল নম্বরে থাকে এবং প্রত্যেক জোড়া তারের মধ্যে একটি সাদা রঙের কমন তার থাকে, অন্যগুলো বিভিন্ন কালারের হয়। আর এর পুরুত্ব 0.4 মিলিমিটার থেকে 0.9 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। টুইস্টেড পেয়ার কেবল 2 প্রকার: ইউটিপি অর্থাৎ আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। ইউটিপি কেবল মূলত একাধিক জোড়া টুইস্টেড পেয়ার সমষ্টি বা প্লাস্টিক আবরণে মোড়ানো থাকে। তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে। এসটিপি কেবলের বাইরের জ্যাকেট বা ফেসিং থাকে এবং তারের মধ্যে একটি শিল্ড বা শক্ত আবরণ থাকে, এই জন্য বলা হয়েছে এসটিপি, শিল্ড টুইস্টেড পেয়ার কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল। কোঅ্যাক্সিয়াল কেবল দুটি পরিবাহী বা দুটি সুপরিবাহী বা কন্ডাক্টর ও অপরিবাহী বা পরাবৈদ্যুতিক পদার্থের সাহায্যে তৈরি করা হয়।
তাহলে সুপরিবাহী কন্ডাক্টর, সুপরিবাহী এবং অপরিবাহী পদার্থের সাহায্যে তৈরি করা। কোএক্সিয়াল কেবল সাধারণত কোএক্স নামে পরিচিত। কোএক্স কেবলের কেন্দ্র দিয়ে অতিক্রম করে একটি সলিড কপার তার। কেন্দ্রের পরিবাহী তার আচ্ছাদিত করার জন্য ও বাইরের পরিবাহী থেকে পৃথক রাখার জন্য এদের মাঝখানে অপরিবাহী পদার্থ থাকে। বাইরের পরিবাহককে প্লাস্টিক জ্যাকেট দ্বারা ঢেকে রাখা হয়। এ ধরনের কেবলের ডাটা স্থানান্তরের গতি বেশি হয়, তবে ডাটা ট্রান্সফার রেট নির্ভর করে তারের দৈর্ঘ্যের উপর। কোএক্সিয়াল কেবল ব্যবহার করে 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে ডিজিটাল ডাটা প্রেরণ করা যায়। তো কোএক্সিয়াল কেবল বিষয়টি হলো, আমরা বাসাবাড়িতে যে ডিশ অ্যান্টেনার কেবলটি ব্যবহার করি, এটি মূলত একটি কোএক্সিয়াল কেবল। অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল। অপটিক্যাল ফাইবার কেবল ফাইবার আলোক পরিবাহী। অপটিক কেবল হচ্ছে ড্রাই ইলেকট্রিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি এক ধরনের আঁশ, যা আলো নিবন্ধীকরণ ও পরিবহনে সক্ষম। এই ধরনের কেবলের মধ্য দিয়ে ডাটা আদান প্রদান করা হয় আলোর গতিতে, এবং ডাটা আদান প্রদানের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। অপটিক্যাল ফাইবার কেবলের গঠন। অপটিক্যাল ফাইবার কেবল 3টি অংশের সমন্বয়ে গঠিত। কোর, সবচেয়ে ভিতরের অংশ হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি, যা 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে কোর। ক্লাডিং, কোরের ঠিক বাইরের অংশটি হচ্ছে ক্লাডিং। ক্লাডিং হচ্ছে কাঁচ বা প্লাস্টিক দ্বারা তৈরি এক বিশেষ ধরনের আবরণ, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত পাঠায়। জ্যাকেট, ক্লাডিং এর প্লাস্টিক এবং বিভিন্ন ধাতব পদার্থ দ্বারা তৈরি বাইরের অংশটি হচ্ছে জ্যাকেট। জ্যাকেট ফাইবারকে জলীয় বাষ্প, আর্দ্রতা, ঘর্ষণ, মস্কানো এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে। বর্তমানে যে সকল অপটিক্যাল ফাইবার কেবল বাজারে পাওয়া যাচ্ছে, তার ডাটা ট্রান্সমিশন হার 100 Mbps থেকে 2 গিগাবিপিএস। আজকাল বিপুল পরিমাণ উপাত্ত পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার কেবল স্থাপিত হয়েছে, অর্থাৎ ডাটা স্থানান্তরের সবচাইতে দ্রুততম মাধ্যম, তার মাধ্যম হলো এখন অপটিক্যাল ফাইবার কেবল। তারহীন মাধ্যম। ওয়্যারলেস কথাটির অর্থ তারবিহীন বা তারহীন। এই ধরনের মাধ্যম হলো বায়ুমণ্ডল, পানি এবং বায়ুমণ্ডলের উপরে আরো অন্যান্য স্তর। তারবিহীন যোগাযোগ বা ওয়্যারলেস কমিউনিকেশন হলো এমন ধরনের যোগাযোগ যেখানে কোনো তার বা কেবলের প্রয়োজন হয় না। ওয়্যারলেস কমিউনিকেশনে সাধারণত রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। ওয়্যারলেস কমিউনিকেশন মাধ্যমকে 3 ভাগে ভাগ করা যায়: রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ ও ইনফ্রারেড। রেডিও ওয়েভ বা বেতার তরঙ্গ 10 কিলোহার্টজ থেকে 1 গিগাহার্টজ এর মধ্যে সীমিত। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে বলা হয় রেডিও ওয়েভ। তাহলে 10 থেকে 1 গিগাহার্টজ এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে
কি বলা হয়? রেডিও ওয়েভ। রেডিও ওয়েভে সহজে তৈরি করা যায়, যা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকেও ভেদ করতে পারে। তাহলে রেডিও ওয়েভ সহজে তৈরি করা যায়, যা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং বিল্ডিংকেও ভেদ করে যেতে পারে। এ কারণে যোগাযোগের ক্ষেত্রে ঘরে ও বাইরে ব্যাপকভাবে রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। এই যোগাযোগ ব্যবস্থায় সংকেত প্রেরণের গতিবেগ প্রায় 24 কিলোবিট পার সেকেন্ড kbps। রেডিওতে যেমন বেতার তরঙ্গ দ্বারা সংকেত পাঠানো হয় দুটি কম্পিউটারের মধ্যেও, তেমনি বেতার তরঙ্গ দ্বারা যোগাযোগ সম্ভব। রেডিও ওয়েভ দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে নিয়ন্ত্রিত এবং অপরটি হচ্ছে অনিয়ন্ত্রিত। নিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ব্যতীত কেউ ব্যবহার করতে পারে না। অপরদিকে অনিয়ন্ত্রিত রেডিও ওয়েভ সরকারের অনুমতি ছাড়াই যে কেউ ব্যবহার করতে পারে। বৈশিষ্ট্য: অনেক দূরত্বে সহজে ডাটা প্রেরণ করা যায়। রেডিও ওয়েভের বৈশিষ্ট্যের মধ্যে আছে কি? অনেক দূরত্বে সহজেই ডাটা প্রেরণ করা যায়। রেডিও ওয়েভ ফ্রিকোয়েন্সির উপর নির্ভর করে। রেডিও ওয়েভ স্থাপনা ও ম্যানেজমেন্ট অনেক ব্যয়বহুল। মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যা সেকেন্ডে প্রায় 1 গিগা বা তার চেয়ে বেশিবার কম্পন বিশিষ্ট। মাইক্রোওয়েভ ব্যবহার করে ডাটা স্থানান্তর, অর্থাৎ কম্পিউটার প্রদত্ত ডাটা, কথা এবং ছবি ইত্যাদি অনেক দ্রুত স্থানান্তর করা সম্ভব। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত দুটি ট্রান্সসিভার, এর একটি সিগন্যাল ট্রান্সমিট করে এবং অন্যটি রিসিভ করে। মাইক্রোওয়েভের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 300 মেগাহার্টজ থেকে 30 গিগাহার্টজ পর্যন্ত। মাইক্রোওয়েভ বাঁকা পথে চলাচল করতে পারে না। প্রেরক ও গ্রাহক কম্পিউটারের মধ্যে কোনো বাধা থাকলে ডাটা প্রেরণ বাধাগ্রস্ত। মাইক্রোওয়েভ অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপরে বসানো হয়। মাইক্রোওয়েভ যোগাযোগ দু ধরনের হতে পারে, একটি হলো টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ, আরেকটি হলো স্যাটেলাইট মাইক্রোওয়েভ। টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ এ ধরনের প্রযুক্তিতে ভূপৃষ্ঠেই ট্রান্সমিটার ও রিসিভার বসানো হয়। এতে মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি সীমার নিচের দিকে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা। ট্রান্সমিটার ও রিসিভার মুখোমুখি বা লাইন অফ সাইট যোগাযোগ করে থাকে এবং সিগন্যাল কোনো ক্রমেই মধ্যবর্তী কোনো বাধা অতিক্রম করতে পারে না বা বক্রপথে যেতে পারে না। অল্প পরিসরে ডাটা পাঠানোর ক্ষেত্রে এই টেরিস্টেরিয়াল মাইক্রোওয়েভ ব্যবহার করা হয়। এবারে আসি স্যাটেলাইট মাইক্রোওয়েভ। স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেমকে
ফসম্যাট 1। স্যাটেলাইট হলো মহাকাশে একটি উপগ্রহ যার মাধ্যমে টেলিযোগাযোগ করা যায়। কো অ্যাক্সিয়াল কেবল বা রিলে স্টেশনের মধ্য দিয়ে টিভি সম্প্রচার সম্ভব হলেও দূরবর্তী কোনো স্থানের খবর সংগ্রহ করা সম্ভব হতো না। প্রথম দিকের স্যাটেলাইটগুলো লো অরবিট, ইকো স্যাটেলাইট, টেলস্টার কমিউনিকেশন স্যাটেলাইট এইগুলো স্থাপন করা হতো। এইসব পৃথিবী পরিভ্রমে যেমন অধিক সময় নিত, তেমনি পৃথিবীর কম সময় অংশই অধিগ্রহণ করতে পারত। অর্থাৎ পৃথিবীটাকে প্রদক্ষিণ করতে অনেক সময় নিত এবং কম এলাকাটা অধিগ্রহণ করতে পারত। এই সমস্যা দূরীকরণের জন্য 1960-এর দশকে জিওসিনক্রোনাস স্যাটেলাইট ভূপৃষ্ঠ হতে 2200 মাইল দূরে জিওসিনক্রোনাস অরবিটে স্থাপন করা হয়। এটি পৃথিবীর গতির সমান গতিতে পরিভ্রমণ করতে থাকে। প্রতিটি স্যাটেলাইটের বেসিক উপাদানগুলো হলো রিসিভ ও রিসিভার অ্যান্টেনা, প্রেরক ও ট্রান্সমিটার অ্যান্টেনা এবং ইলেকট্রিক্যাল যন্ত্রগুলো চালানোর জন্য প্রয়োজন পাওয়ার, যা সোলার প্যানেলের মাধ্যমে জেনারেশন করা হয়ে থাকে। মাইক্রোওয়েভ যোগাযোগ ব্যবস্থার প্রধান অসুবিধা হলো ট্রান্সমিটার ও রিসিভারের মধ্যে কোনো বাধা থাকতে পারবে না। কৃত্রিম উপগ্রহের মাধ্যমে এই অসুবিধা দূর করা সম্ভব। কৃত্রিম উপগ্রহগুলি ভূপৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার ঊর্ধ্বে জিওস্টেশনারি কক্ষে থেকে পৃথিবীকে কি করে প্রদক্ষিণ করে। স্যাটেলাইটের ব্যবহার। টেলিভিশন সিগন্যাল পাঠানোর কাজে স্যাটেলাইট ব্যবহার করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। প্রতিরক্ষা বিভাগে খবরাখবর প্রদানে ব্যবহৃত হয়। আবহাওয়ার অবস্থা পর্যবেক্ষণে ব্যবহার করা হয়। স্যাটেলাইটের সুবিধা। স্যাটেলাইটের বিপুল পরিমাণ ডাটা পাঠানো যায়। অনেক ধরনের সেবা যেমন ভয়েস কল, ভিডিও কল ইত্যাদি সেবা প্রদান করা যায়। প্রতিরক্ষা, প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ করা যায়। এখন আসি আমরা ইনফ্রারেড। ইনফ্রারেডটা তাহলে এটি এক ধরনের ওয়েভ যার ফ্রিকোয়েন্সি সীমা 300 গিগাহার্টজ থেকে 400 টেরাহার্টজ হয়ে থাকে। খুব কাছাকাছি অবস্থিত দুইটি ডিভাইসের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইনফ্রারেড ব্যবহার করা হয়। এ ধরনের যোগাযোগে দুপ্রান্তে ট্রান্সমিটার ও রিসিভার থাকে। টেলিভিশন, ভিসিআরে ব্যবহৃত রিমোট কন্ট্রোলে বিভিন্নভাবে ডিভাইস যেমন কিবোর্ড, মাউস, প্রিন্টার ইত্যাদির ওয়্যারলেস কমিউনিকেশনে ইনফ্রারেড ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তির ইউনিট 3 থেকে আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি হলো কমিউনিকেশন, ডাটা কমিউনিকেশনের স্পিড, ডাটা কমিউনিকেশন মোড, ডাটা কমিউনিকেশন মেথড, ডাটা কমিউনিকেশনে তার মাধ্যম এবং তার হীন মাধ্যম বা তার বিহীন মাধ্যম, এই বিষয়গুলি আমরা আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা ওয়্যারলেস বিভিন্ন প্রযুক্তি যেরকম ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, বিভিন্ন প্রকার মোবাইলের প্রজন্ম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন স্বাস্থ্যবিধি মেনে অবস্থান করবেন এবং সরকারের নির্দেশনা পালন করবেন।
এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।